সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আপনারা যে যেখান থেকে এই লাইভ ক্লাস উপভোগ করছেন সবাইকে রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় সোনামণিরা, আমরা বেশ কয়েকদিন পরে তোমাদের বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আহমাদ হুসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। তোমাদের গত ক্লাস নিশ্চয়ই গত ক্লাসের রিভিউটা একটু মনে করা দিতে চাই যে আমরা গত ক্লাসে ধ্বনির পরিবর্তন শুরু করেছিলাম। ধ্বনির পরিবর্তনটা কি, ধ্বনির পরিবর্তনগুলো কেন হয়, অনেকগুলো কারণ আমরা উদাহরণসহ বুঝিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা ধ্বনির পরিবর্তনকে প্রাথমিকভাবে দুভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তনগুলো কিভাবে হয় আমরা ৩-৪টা কারণ দিয়েছিলাম। কোনো স্বরধ্বনি আগমন ঘটলে পরিবর্তন ঘটে, কোনো স্বরধ্বনি পড়ে গেলে, তারপরে কোনোটা স্থান বদল করলে বা পারস্পরিক যদি বিকৃতি ঘটে প্রভাবের ফলে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি হয়, ধ্বনির পরিবর্তনগুলো হয়। আমরা প্রথম ক্লাসটাতে আদি স্বরাগম, মধ্য স্বরাগম আবার দুটো নাম বলেছিলাম। একটি হচ্ছে বিপ্রকর্ষ আর একটি হচ্ছে স্বরভক্তি, আর শেষে পড়েছিলাম কি, অন্তঃস্বরাগম। মনে আছে নিশ্চয়ই তোমাদের? গুড, ভেরি গুড। যদি তোমাদের গত ক্লাসে সার্বিক পাঠ শেষে যদি তোমাদের বা পরবর্তীতে যদি তোমাদের কোনো প্রশ্ন জেগে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তোমরা রংপুর অনলাইন স্কুলের যে এই ভিডিও ক্লাসটা চলছে এর কমেন্ট বক্সে কমেন্ট দিতে পারো। ভিডিওর নিচে আমার ইউটিউব লিঙ্ক আছে, সেই লিঙ্কে ট্যাপ করে তোমরা ইউটিউব পেজে গিয়েও এই ক্লাসটাতে কি কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার যে ইউটিউব লিঙ্ক আছে বাংলা রাঙিনা, সেটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। যে কোনো বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক কোনো ভিডিও আপলোড হলে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আমরা ক্লাস শুরু করে দিই। ওকে, লেটস গো। আমরা আজকে যে ধ্বনির পরিবর্তন, আমরা আজকে ধ্বনির পরিবর্তনের ধরে নাও এটা দ্বিতীয় ক্লাস। ধ্বনির পরিবর্তন এটা আমাদের হচ্ছে দ্বিতীয় পর্ব। রংপুর অনলাইন স্কুল। তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে অপিনিহিতি। তোমরা তাহলে লিখে নাও যে আজকে আমরা পড়ব কি, অপিনিহিতি। অপিনিহিতি সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমাদের যাতে বানান বিভ্রাট না হয়, আমাদের যাতে বানানটা ভুল না হয়, এই জন্য আমরা মনে রাখব সবগুলোই হচ্ছে কি হ্রস্ব ইকার। সবগুলোই কি হ্রস্ব ইকার। অপিনিহিতি। আচ্ছা, এরপরে এইটার একটা ইংরেজি ভার্সন নাম আছে, এটাকে বলা হয় অ্যাপেনথেসিস। অ্যাপেনথেসিস। তাহলে আমরা আগে এই জিনিসটা বুঝি, শব্দটা আমাদের জীবনে খুব সচরাচর একটি ব্যবহার হয় না। এখন অপিনিহিতি এই মানে কি, যদি আমরা মানেটা বুঝতে পারি, প্রিয় বন্ধুরা তোমরা মনে রাখবে যে আমাদের ব্যাকরণের যে শিরোনামগুলো আছে, প্রত্যেকটা শিরোনামের মাঝেই কিন্তু ওর একটা ভাবার্থ, ওর একটা ব্যাখ্যা, ওর একটা ইন্ডিকেশন থাকে। আমরা যদি এই শিরোনামগুলো বুঝে নিই তাহলে কিন্তু আমাদের জিনিসটা মনে রাখা অনেক সুবিধা হবে, বোঝাও সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে অপিনিহিতি আমরা জিনিসটা আগে বোঝার চেষ্টা করি। দেখো, এই অপি হচ্ছে একটি উপসর্গ, আর এই নিহিতি এইটা আরেকটা শব্দ।
তাহলে এই শব্দের এই পূর্বে বসে কে? শব্দের পূর্বে বসে উপসর্গ। আমরা জানি যে উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু এরা যখন কোনো শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয় তখন কি করে? একটা অর্থ দেয়। কেমন? আমরা সবাই জানি যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। মানে কি? ওর নিজস্ব কোনো পাওয়ার নাই, সব অর্থ তৈরি করার কোনো ক্ষমতা নেই, কিন্তু যখনই একটা শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হবে তখন সেটা কি? একটা অর্থ সৃষ্টি করবে। এমনি আমরা জানি, যেমন ধরো এই আ মানে কি? আর মানে কিছু নাই, আ একটা স্বরবর্ণ। কেমন? এখানে আ উপসর্গ। আমরা যদি এটাকে জীবনের আগে লাগাই, আজীবন, তাহলে এই আ শব্দের অর্থ দাঁড়াইলো কি? সম্যক। সম্যক মানে পুরোপুরি, পুরোপুরি মানে কি? সমগ্র, সমগ্র। তার মানে এখন আজীবন মানে কি? সমগ্র জীবন। এরকম আগে আয়ের কোনো অর্থ ছিল না, কিন্তু যখন জীবনের আগে যুক্ত হলো তখন অর্থ দিল কি? সমগ্র। আমাদের এই যে সংস্কৃত যে উপসর্গ 20টি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কি? অপি। অপির নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে এখানে সে অর্থ দেয় এই এখানে অপি শব্দের অর্থ কিন্তু পূর্বে। আর এই নিহিতি, নিহিতি শব্দটা অর্থ হচ্ছে থাকা, বা আর একটা হতে পারে এটার অর্থ স্থাপিত, স্থাপিত। তাহলে এই যেমন ধর নিহিত মানে কি? এর মধ্যে একটি ভাবার্থ নিহিত রয়েছে, মনে রাখবা। কিন্তু একটা শব্দটা হচ্ছে নিহিত মানে থাকা, আর একটা শব্দের অর্থ হচ্ছে নিহত। নিহত মানে কি? মারা যাওয়া। তাহলে দুইটা দুই রকম অর্থ। আমরা পড়েছি কি? নিহিত থেকে নিহিতি। তাহলে নিহিতি শব্দের অর্থ হচ্ছে কি? থাকা বা স্থাপিত। আমরা যদি বলি অপি মানে পূর্বে, নিহিত নিহিতি, এখানে নিহিতি মানে হচ্ছে কি? স্থাপিত। তাহলে অপিনিহিতি মানে কি? পূর্বে স্থাপিত। পূর্বে মানে কি? এখানে আছে, সামনে চলে যাবে। পূর্বে মানে এখানে আগে। বোঝা গেল? আমরা এইরকম, এটি ল্যাটিন শব্দ। অ্যাপেন শব্দের অর্থ প্রিভিয়াস, আর থেসিস শব্দের অর্থ সিচুয়েটেড, অর্থাৎ পূর্বে অবস্থিত। এইরকম অর্থে অপিনিহিতিটা হয়। এখন অপিনিহিতির আমরা যদি সহজ করে সংজ্ঞাটা বলি, খুবই সহজ করে, যে এরকম আমরা বইয়ের ভাষাটা আলাদা একটু অন্যরকম দেওয়া আছে, আমরা বইয়েরটাকে খুব সহজ করে আমরা যদি বলি পরের রস্য ই অবলিক রস্য উ কে আগেই উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে। সহজ কথা, খুবই সহজ করে আমাদের বইয়ে লেখা আছে পরের রস্যইকে আগেই, বা পরের রস্যই বা সংযুক্ত রস্যকে, এরকম কথা বলা আছে। আমি রস্যর সংযুক্ত ব্যাখ্যাটা একটু আলাদা করে দিব। আমরা শুধু এইটুকুই মনে রাখবো, যেহেতু অপিনিহিতি, অপিনিহিতি দুটো স্বরবর্ণ নিয়ে হয়, রস্য ই এবং রস্য উ। আমাদের শব্দে থাকবে ও পরে, শব্দে থাকবে পরে, উচ্চারিত হবে আগে। টেন্ডেন্সি যখন আমাদের তৈরি হয়, এমন যখন একটি শব্দ আমরা শব্দের মধ্যে এখন একটি স্বরবর্ণের যখন আমরা তাকে সামনে তুলে নিয়ে আসি, আমাদের এই টেন্ডেন্সিটাকে, আমাদের এই প্রবণতাটাকে বলা হয় অপিনিহিতি। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছিলাম তোমাদের, কি বলেছিলাম? বলেছিলাম যে ধ্বনির পরিবর্তনের এই রুলসগুলো বা এই শিরোনামগুলো ব্যাকরণের কোনো নিয়ম মেনে হয় না। কোনো ক্ষেত্রে হালকা পাতলা হয়তো ব্যাকরণকে টাচ করে, কিন্তু এই জিনিসগুলো ব্যাকরণের নিয়ম কানুন মেনে হয় না। এটা কেন হয়? দৈনন্দিন জীবনে আমরা যারা ভাষা ব্যবহার করি, ল্যাঙ্গুয়েজ ইউজার যারা আমরা আছি, এই ল্যাঙ্গুয়েজ ইউজাররা আমাদের বিভিন্ন সুবিধার কারণে, ওই যে অনেকগুলো কারণ বলেছিলাম প্রথম ক্লাসে, 7-8টা কারণ, এই কারণগুলোর কারণে আমরা যেই চেঞ্জটা আনি ভাষায়, যেমন ধরো কমন কথা, পানি পায়াকার পা দাদার ন্যাসকার নিহানি। এখন এটা কোন ল্যাঙ্গুয়েজের ব্যাকরণের কোন সূত্র মেনে হলো, আমি কিভাবে তোমাকে বোঝাবো? তার মানে এটা একটা লোকালিটি টেন্ডেন্সি, এটি একটি আঞ্চলিক প্রবণতা। যে নোয়াখালীর লোক পানিকে কি বলে?
হানি বলে। এমন যেমন ধরো আমাদের এই যে আমরা ভাষার যে বিবর্তন, এই দেখো আমরা বলছি তুমি কোথায় যাও, কোথায়। আমাদের পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে বলে, আমরা একটু দেখাই, হ্যাঁ আমাদের রাজশাহীর ভাইরা বলে কি, আমরা বলি কি, এই কতি, কতি, তুমি কতি যাচ্ছ, হ্যাঁ। তারপরে চাঁপাইনবাবগঞ্জের আমাদের ভাইরা বলে এটা কুণ্ঠে, তুমি কুণ্ঠে যাচ্ছ জি, কুণ্ঠে। আবার আমরা যদি এই চিটাগং বদ্দা হন্ডে যাও, হন্ডে, হন্ডে মানে কি কোথায়, হোয়ার। তাহলে এই যে আমাদের ভাষার যে বিবর্তনগুলো হচ্ছে, এগুলো কোনো ব্যাকরণের রুলস রেগুলেশন মেনে হচ্ছে না। এটি কি করে হচ্ছে? এটি হচ্ছে আমাদের লোকালিটি টেন্ডেন্সি, হ্যাঁ, আঞ্চলিক প্রবণতার কারণে এটা হয়। তাহলে রস্য ই বা রস্য উ কেন আগে উঠে চলে আসছে এটার কোনো ব্যাখ্যা নাই। তবে যদি উঠে আসে আমরা এটাকে কি নামে ডাকবো? অপিনিহিতি নামে ডাকবো। আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার চলো আমরা উদাহরণে চলে যাই, দুটো উদাহরণ দিব। শব্দটা এরকম, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনি গান লিখেছেন, আহা আজি এ বসন্তে কত ফুল ফোটে কত পাখি গায়, এরকম একটা গান আছে না, আহা আজি। এখন আজিকে আমরা বলতেছি যে ভাই আজ কামে যামু না, শৈলডা বালানা। কি বলে? আজ কামে যামু না, কেন? শৈলডা বালানা। তাহলে এই যে আজিটা হয়ে গেল আইজ। এখন দেখো এখানে অপিনিহিতের টেন্ডেন্সি আছে। কি করে? তুমি যদি এইটা তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি বর্ণ বিশ্লেষণ করে নেবে। যদি বর্ণ বিশ্লেষণ করো তাহলে তোমার জন্য বোঝা সুবিধা হবে। আমি তোমাদের বর্ণ বিশ্লেষণ করে দেখাচ্ছি। এইটাকে ভাঙলে পাবো আ, আর পাবো কি বর্গীয় জ, আর পাবো কি রস্য ই, আজ ই। কেমন? তুমি এইটাকে আসো দেখো, এটাকে ভাঙলে পাবো কি আ যোগ রস্য ই যোগ বর্গীয় জ। তো দেখো যেই ইটা বর্গীয় জয়ের পরে ছিল সে কি বর্গীয় জয়ের আগে চলে এসছে। দিস ইজ অপিনিহিতি। কেমন? এই যেমন ধরে এরকম শব্দ আছে রাতি, আমরা যদি এটাকে বলি কি রাইত, হ্যাঁ তোকে মারি দিব, বা চারিদিন থেকে মারি থেকে মাইর, আমি 4 দিন থেকে কিছু খাইনি, চারি থেকে চাইর। বোঝা গেছে প্রিয় বন্ধুরা? আমি এখানে আরেকটা কথা তোমাদের বলতে চাই। যদি ঘটনাটা এরকম ঘটতো, আজই নাই বলল যে ভাই আজ মূলরূপ আজ আমি যাব না, তোমাকে পরীক্ষায় দিল এরকম, আজ থেকে আইজ। ইজ দিস অপিনিহিতি? এটা কি অপিনিহিতি? এটাকে আমি অপিনিহিতি বলতে পারবো? নো। অপিনিহিতি তখনই হবে যখন একটি শব্দের মধ্যে রস্য ই বা রস্য ও থাকবে, তার যে অবস্থান তাকে যদি উচ্চারণের সময় সামনে তুলে নিয়ে এসে বসায় তখন সেটা অপিনিহিতি হবে। এটা অপিনিহিতি হবে না। কেন হবে না? এখানে রস্য ই রস্য নাই। তাহলে এটা কি হবে স্যার? এখানে আজ মূল রূপ আজি আইজ হলো, তাহলে কি হবে? হ্যাঁ, তখন হবে কি যে আমরা এর আগে পড়েছি শব্দের মাঝে নতুন স্বরবর্ণের আগমনকে কি বলা হয়? মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি হবে তখন। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার রস্যই দিয়ে উদাহরণ দিলাম, এবার রস্য দিয়ে একটা উদাহরণ দেখে নিই। শব্দটা ছিল সাধু, হয়ে গেল কি সাউদ। তাহলে শব্দটা ছিল সাধু, এখানে আমরা যদি ভাঙি দন্ত স যোগ আ যোগ ধ যোগ রস্য উ, এটাকে ভাঙলে কি পাবো? আমরা এটাকে পাবো দন্ত স যোগ আ যোগ রস্য উ যোগ ধ। তাহলে দেখো এইটা যেটা ধয়ের পরে ছিল সেইটা কোথায়? এখন ধয়ের
আগে চলে এসছে। দিস ইজ অপিনিহিতি। আমার মনে হয় তোমাদের আমি বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আরেকটা কথা আমরা তোমাদের বলতে চাই যে এই যে হ্রস্ব উর ক্ষেত্রে বইয়ে দেওয়া আছে যুক্ত ব্যঞ্জন। আমাদের বইয়ে এরকম একটি কথা আছে যে যুক্ত ব্যঞ্জন ধরে আগে হ্রস্ব ই বা হ্রস্ব উ থাকলেও তাকে অপিনিহিতি বলে। যুক্ত ব্যঞ্জন, আসো আমরা এইটা কিভাবে হয় একটু দেখে দিই। সাপোজ আমরা বইয়ের বাইরে উদাহরণ দিই, যেমন ধরো এরকম গদ্য, গদ্য থেকে হইল কি, স্যার আজকে এই গদ্যটা পড়ায়েন না, গদ্য। তাহলে তুমি দেখো যে এইখানে গদ্য থেকে গদ্য, এটাকে আমি অপিনিহিতি কোন সেন্সে বলবো বা কেনই বা বলছি? এটা তো হিসাব অনুযায়ী স্যার এটা তো কি বলে যে গদ্য গদ্য, স্যার হিসেব অনুযায়ী তো এটা মধ্য স্বরাগম হওয়ার কথা। এই যে গদ্য, এর সাথে কি আছে, একটা নতুন মাঝের হ্রস্বই এসছে, গদ্যর জায়গায় জাস্ট এইটা চলে এসছে। এটা কেন অপিনিহিতি হবে? এটা 100% খাঁটি অপিনিহিতির উদাহরণ। কিন্তু কেন অপিনিহিতি হবে বন্ধুরা, আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করি। ওকে, চলো আমরা বর্ণ বিশ্লেষণ। আমাদের ধ্বনির পরিবর্তনে যদি কেউ কোনো উদাহরণ বুঝতে না পারে, নির্ধারণ করতে না পারে যে বর্ণটি কোথায় এসছে, কার পরে এসছে, কার আগে এসছে, তার অবস্থানটা কি, তাহলে সহজ রাস্তা হচ্ছে তুমি শব্দটির বর্ণ বিশ্লেষণ করবে। অর্থাৎ পার্ট পার্ট। আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে তোমাদের মধ্য স্বরাগম বা আদি স্বরাগম যখন পড়াইছি তখন বর্ণ বিশ্লেষণের নিয়মটা দেখিয়ে দিয়েছি। বর্ণ বিশ্লেষণ তুমি যদি এইখানটাকে ভাঙো, দেখো আমি বললাম এখানে গ, আমরা এটা গদ্যকে ভাঙবো, বুঝছো? গ যোগ অ যোগ দ যোগ জ, এই তো এইটি হচ্ছে গদ্য। আচ্ছা, এখানে দেখবে এই যে জ আছে, এইটি একটি যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন কোন সেন্সে? সন্ধিতে এই অন্তস্থ জয়ের জন্ম হয়েছে ই আর অ দিয়ে। ই অ সমান জ। কেমনে? অনেকের কাছে তথ্যটা নতুন মনে হতে পারে। কেমনে? দেখুন, ধরো আমি তুমি এরকম বলো যে আমরা যখন এরকম বলি অতি যোগ অন্ত, তখন শব্দটা কি হয়? শব্দটা কি হয়? অতি যোগ অন্ত, অত্যন্ত। ভেরি গুড, সুন্দর। অতি যোগ অন্ত অত্যন্ত। আমরা বলি এরকম কি বি যোগ অর্থ, তখন কি হয়? ব্যর্থ। আমরা এই যে ব্যঞ্জন বর্ণ পড়ছি বি যোগ অঞ্জন, কি হয়? ব্যঞ্জন। দেখো এই যে অতি যোগ অন্ত, এখানে এই যে ই আর এই যে অ কি করে হলো? এই যে অ আর ত তো আছেই, এখানে ই আর এই অ, এই দুটো মিলে হচ্ছে কি জ, আর এই যে পরে দন্তান্ন আছে, তাহলে এইটা হচ্ছে অত্যন্ত। আমি আরো ক্লিয়ার করে বোঝাই। হিন্দিতে এই বর্ণটিকে দেখো, আসো হিন্দিতে বা সংস্কৃতে, আমরা হিন্দিতে বলি, সংস্কৃতে এইটিকে বলা হয় ইয়। আরো সুন্দর করে বোঝাই, হিন্দিতে এইটাকে কি বলে? ওরা নিঃসন্দেহে যোগাযোগ বলে না, কি বলে? এটাকে কি বলে? যুবরাজ বলে। ওরা কি বলে? যুবরাজ। এইটাকে কি বলে? যমরাজ, নট যমরাজ। ওরা এই দেখবা এরকম লেখা থাকে হিন্দিতে, সরি ওরা বলে এরকম যোগ। যোগ মানে এটা হচ্ছে কি যোগ ব্যায়াম। হ্যাঁ, তারপরে এই যে ওরা যোগাযোগকে কি বলে? ওরা যোগা যোগ। আসলে অন্তস্থ জ একটি যুক্ত ব্যঞ্জন। এইটা সব সেন্সে না, এটা আমরা সন্ধি সেন্সে যদি ধরি তাহলে এইটার উচ্চারণ কি ইয়, ইয়।
কেমন? ওই দেখো ওরা এটা কি বলে, ওরা বলে এরকম ইউদ্ধ, ইউদ্ধ, যুদ্ধ, ইয় ইয়। কেমন? তাহলে এই যে দেখো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে গদ্য থেকে গদ্য। এখন এই যে এখানে কি আছে, তাহলে শব্দটা এরকম ছিল গ দ ই অ, শব্দটা ছিল গ দ ইয়, গদ্য, গদ্য। হিন্দিতে দেখবা বলে ওরা কি অত্যাচার বলে, অত্যাচার বলে না, অত্যাচার। কেমন? তাহলে এই যে এখানে গদ্য, এখানে গদ্য, তাহলে এই যে দেখো এখন আমরা কি পেলাম, এই ইউ এর মধ্যে ই পেলাম, পেয়েছি। এখন আমাদের টেন্ডেন্সি কি, পরের ই বা ওকে কখনো কখনো আমরা সামনে নিয়ে এসে বসাই, তখন এইটা কি, এইটা এই জায়গায় চলে আসে। তাহলে এই যে জ থাকে, অ থাকে না কেন? এটা এই জন্য অ থাকে, এই জফলা ভাঙছে না কেন? যেহেতু এটি একটি কি মৌলিক ব্যঞ্জন বর্ণ, তাই এটা কি হয় না, ভাঙে না। তাহলে এটা এরকম হচ্ছে কেন? এটা হচ্ছে এই জন্য যে এই জয়ের মধ্যে যেহেতু অন্তস্থ জ, এই যে গদ্য, এই জয়ের মধ্যে কি আছে, একটা ই আছে। আমরা বুঝাইলাম এতক্ষণ কিভাবে ই আছে, একটা ই আছে। যেহেতু পরে ই থাকলে ইটাকে আগে টেনে নিয়ে আসার আমাদের একটা টেন্ডেন্সি থাকে, এই জন্য আমরা এটাকে একটা ইটাকে কি টেনে নিয়ে আসি। কিন্তু যেহেতু এটা মৌলিক বর্ণ, এটা আর ভাঙে না, এটা মূল রূপেই থেকে যায়। তাহলে আমাদের ভিতরে যে একটা জিনিস আছে সেইটাকে টেনে বের করে নিয়ে আসার টেন্ডেন্সিটার থেকেই এই রস্বইটার জন্ম। তোমাদের বইয়ে দেখা আছে, এরকম দেখবা লেখা আছে গদ্য, পদ্য, তারপরে এই যে সত্য থেকে শৈত্য। এই যে আমাদের তিন কন্যা, কন্যা থেকে কি, এটা আমার কন্যা ভাই, কন্যা। দিস ইজ অপিনিহিতি। রস্বই, রস্যু যদি পরে থাকে সেটাকে আগে তুলে নিয়ে আসার যে টেন্ডেন্সিটা, সেইটাকে কি বলে, অপিনিহিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তোমাদের কাছে বিষয়টি একেবারে জলবৎ তরলং, পানির মতো পরিষ্কার হয়ে গেছে। ওকে, আমরা এবার পরবর্তী টার্মে চলে যাব। আমরা আজকের আর একটি টার্ম, আর একটি শিরোনাম পড়েই ক্লাসটি সমাপ্ত করব। তবে তোমাদের জন্য একটি ঘোষণা আসছে, আমরা এটা মাথায় রাখবো। ঘোষণাটা ক্লাসের শেষ দিকে দিব, কেমন? এরপর চলো বন্ধুরা, আমরা পড়ব হচ্ছে, এটির নাম হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, অসমীকরণ। তাহলে এইটি একটি শব্দ অ, আর এইটি একটি শব্দ সমীকরণ। সমীকরণ শব্দের অর্থ মনে হয় তোমাদের বোঝানোর দরকার নেই, কারণ সমীকরণটা আমার চাইতে তোমরা ভালো বুঝো। কারণ গণিতে তোমরা হর হামেশাই এই সমীকরণের বিষয়টা, ব্যাপারটা কি করো, পড়ো। এই তোমরা করো না, এই যে এরকম বলো যে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে এরকম করে লেখো না, প্রুফ, এরকম সমীকরণ মানে এইটা এবং এইটা কি সমান। তাহলে অসমীকরণ মানে কি, অনর্থক অব্যয়, নেগেটিভ অব্যয়। তাহলে অ মানে না, সমীকরণ মানে সমান না। অসমীকরণ মানে কি, সমান না। সমীকরণ মানে ছিল সমান, আর অসমীকরণ মানে অসমান। তাহলে আসো এবার আমরা এই অসমীকরণটা দেখি কি লেখা হচ্ছে। একই স্বরের পুনরাবৃত্তি দূরীকরণে শব্দের মাঝে নতুন স্বরধ্বনির আমরা ব্র্যাকেটে লিখে এখানে আয়ের ব্যবহারটা কি,
বেশি আছে। আগমনকে অসমীকরণ বলে। অসমীকরণ বলে। এটা মিল মানে হচ্ছে কি অ্যাসিমিলেশন, আর এটা অমিল মানে কি, এটাকে বলা হয় ডিসঅ্যাসিমিলেশন। ডিসঅ্যাসিমিলেশন। আমার ইংরেজি লেখা অত ভালো না, বাংলা লেখা অত ভালো না। ডিসঅ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন মানে হচ্ছে সন্ধি, মিলে যাওয়া, আর ডিসঅ্যাসিমিলেশন মানে অমিল হওয়া। কেমন? তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূরীকরণে শব্দের মাঝে নতুন স্বরধ্বনির এখানে আয়ের প্রভাবটাই বিশেষভাবে লক্ষণীয়। যেন আমরা ব্র্যাকেটে দিলাম, আমাদের বইয়ে কিন্তু আয়ের কথাটি বলা নেই। বোঝা গেল? আগমনকে অসমীকরণ বলে। এখন এই যে অসমীকরণটা আমরা খুবই অল্প 2-3টা উদাহরণ বারবার ঘুরে ফিরে বোর্ডে আসে, তোমরা যদি মনে রাখো ইটস ভেরি ইজি। খালি একটু যদি দিমাগটা খোলা রাখো, দিলটা একটু খোলা রাখো, দিলের দরজাটা একবার ঢুকায় নিলে তোমার এই অসমীকরণ সারা জীবন তোমার হৃদয়ের বাসিন্দা হয়ে থাকবে। যখনই প্রয়োজন ডাক দিলেই কি পাবে। বোঝা গেল? তাহলে দেখো, শব্দটা ছিল এরকম, ধপ ধপ, চোরটা সিঁড়িতে ধপধপ করে নেমে পালিয়ে গেল। কেমন? বা আমি বললাম এরকম, এই গপ গপ, বা এরকম টপ টপ। হ্যাঁ, এইগুলো খাওয়ার ক্ষেত্রে যে গপ গপ, এই গপ গপ করে খাও। সাধারণত ছোট ছোট বাচ্চারা কি করে, খেলায় আর খায়, খেলাধুলা করে আর খায়। মা বকে, এই গপ গপ করে খাও, আই টপাটপ খাও, টপ টপ করে খেয়ে নাও। টপ মানে দ্রুত, তাড়াতাড়ি। কেমন? এবার দেখো, এই যে শব্দগুলো, এই টপ এবং টপ ইকুয়াল, সমান। এই দেখো, এই গপ এবং এই গপ সমান। কেমন? এই টপ সমান, সমীকরণ আছে। আমরা এখন কিন্তু উদাহরণ নেই, এটা মূল উদাহরণ, আমরা বিবর্তন দেখালে তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে। তা দেখো, এখন কিন্তু স্বর দুটো একই আছে, মানে দুটোই টপ টপ। এখন ধরো এখানে মাঝে আ আসলো, তাহলে শব্দটা হয়ে গেল কি ধপা ধপ, এটা হয়ে গেল গপা গপ, এটা হয়ে গেল টপা টপ। বন্ধুরা, এবার তোমরা খেয়াল করো, এখানে কিন্তু আগে ছিল ধপ ধপ, এখন কিন্তু না, এটা হলো ধপা, এটা ধপ। এখানে ছিল গপ গপ, দুটা সমীকরণ ছিল, এখন অসমীকরণ হয়ে গেল। এই গপা আর এই গপ, এটা টপ টপ ছিল সমীকরণ, এটা হয়ে গেল টপা, এই ছিল টপ। এখন এই যে দেখো, এই যে অসমীকরণটা তৈরি করলো কে এসে, এই যে মাঝে আ আছে না, আ, এই আই এসে কি করলো, দুটি সমীকরণকে অসমীকরণ করে ফেললো। এখন দেখো, এই যে একই স্বরের পুনরাবৃত্তি মানে বারবার বৃত্তি, টপ টপ ধপ ধপ গপ গপ। কেমন? দূরীকরণে শব্দের মাঝে নতুন স্বরধ্বনি যে আ এসছে, আগমনকে অসমীকরণ বলে। বোঝা গেল? তাহলে আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে তোমাদের বন্ধুরা, এই যে আ আসলো, এটিকে আমি কেন মধ্য স্বরাগম বলবো না? আমরা জানি শব্দের মাঝে নতুন স্বরধ্বনির আগমনকে মধ্য স্বরাগম বলে। আমি এটিকে কেন মধ্য স্বরাগম বলবো না? কি সমস্যা? মধ্য স্বরাগম বললে অপরাধ কি? হ্যাঁ, তোমাদের চিন্তা, তোমাদের ভাবনা, তোমাদের প্রশ্ন পুরোপুরি লজিক্যাল, পুরোপুরি যৌক্তিক। তোমাদের চিন্তা ধারণার সাথে আমিও একমত, কিন্তু হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে, এখানে যে আটা এসছে একটি কন্ডিশনাল আ, এই কন্ডিশনাল আ, এই কারণে এটাকে আমরা মধ্য, হ্যাঁ, দিস ইজ অন কাইন্ড অফ মধ্য স্বরাগম, দিস ইজ অন কাইন্ড অফ মধ্য স্বরাগম, কিন্তু কন্ডিশনের কারণে এইটাকে ভিন্ন নামে ডাকা হয়। এটা এই জন্য অসমীকরণ। এটার কাজ কি? এটার দুটা সমান শব্দকে অসমান করে ফেলবে। এই জন্যই ওইটা কি আমাদের এখানে এটা
অসমীকরণ হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আমার তো আরও পড়াতে ইচ্ছে করছে, কিন্তু পরবর্তীতে হয়তো আরও ক্লাসের শিডিউল আছে। আমরা এখন থেকে এই যে রমজান মাসেও আমরা যে ক্লাস নিচ্ছি, তোমাদের সামনে এসে হাজির হচ্ছি, এটা অনেক বড় একটা ডেডিকেশন আমাদের সবার। তোমরাও যে ক্লাস করছো, এটা তোমরা যেমন ঠিক টাইম মতো এসে ল্যাপটপ আইপ্যাডের সামনে বসে যাচ্ছ, কম্পিউটার সামনে এসে বসে যাচ্ছ, এটাও তোমাদের ডেডিকেশন। আমরা যে রোজামুখী থেকে বক করে ক্লাস নিচ্ছি, এটাও একটা ডেডিকেশন। রংপুর অনলাইন স্কুল যে আমাদের কোঅপারেট করছে, আমাদের ম্যাচ করে দিচ্ছে, এটাও একটা ডেডিকেশন। আমরা সবাই ডেডিকেশনের উপরেই আছি। আমার ইচ্ছে ছিল আরও পড়াবো, তবে রমজান মাসগুলো আমরা চেষ্টা করব ক্লাসগুলো 30 মিনিটসের মধ্যে রাখা। হ্যাঁ, অলরেডি আমাদের কিন্তু 31-32 মিনিট হয়ে গেছে। আমরা এই আজকে দুটি বিষয় পড়ালাম। একটি হচ্ছে অপিনিহিতি হচ্ছে মানে পরের রস্বইকে ও রস্বউকে আগেই উচ্চারণ করার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, তাকে অপিনিহিতি বলে। আর একটা বললাম অসমীকরণ মানে হচ্ছে দুটি সমান শব্দের মাঝে একটি আ আসবে, আ এসে দুটিকে অসমান করে ফেলবে, দুটি সমান থাকবে না। তবে এর কন্ডিশন হচ্ছে এই একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি আজকে এই দুইটি শিরোনাম যে আজকে আমরা পড়লাম, অপিনিহিতি ও অসমীকরণের উপরে যদি বা এই পড়ার মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা, কোনো জানার কৌতূহল থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই এই স্কুলের ভিডিও কমেন্টে প্রশ্ন করতে পারবে, তোমরা ইনবক্সে জিজ্ঞাসা করতে পারবে। আর এই লাইভ ক্লাসের নিচে যে আমার ইউটিউব লিংক আছে, সেখানেও কি করতে পারবে, তোমরা প্রশ্ন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলেছিলাম তোমাদের আমি একটি ঘোষণা দিব। ঘোষণাটি হচ্ছে এখন থেকে নিয়মিত মানে সপ্তাহে 2 দিন আমরা এই রংপুর অনলাইন স্কুলের সাথে বাংলা ব্যাকরণ ক্লাসটা করব। শুধু বাংলা ব্যাকরণ। আমরা কালে ভদ্রে হয়তো ফার্স্ট পেপারটা নিয়ে আসতে পারি। আমার সহকর্মী বন্ধু মিজান স্যার বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটোই পড়ান। আমার আগের ক্লাসটা উনি বাংলা, আজকে দেখলাম চমৎকার ক্লাস নিয়েছেন সুকান্ত ভট্টাচার্যের। তো ওই আজকে আমি শুধুই সেকেন্ড পেপারটা তোমাদের অর্থাৎ ব্যাকরণটা পড়াবো। প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার আমরা এই বাংলা ব্যাকরণ ক্লাস নিব রংপুর অনলাইন স্কুলে। আগামী সোমবারে তোমাদের আবার দেখা হবে। টাইম কিন্তু বন্ধুরা একটি, টাইমটা হচ্ছে ঠিক সকাল 10টায়। 10টা মানে কিন্তু 10টা 4-5 না, 10টা মানে হচ্ছে 9টা 59 মিনিট 59 সেকেন্ডে তোমাদের সাথে আমি কানেক্ট হয়ে যাব। তোমরা যে যেখানে আছো, এটা তোমাদের জন্য একটি ভালো খবর যে আমরা রেগুলার থাকব এবং ক্লাসগুলো হবে ধারাবাহিক। এই যে ধ্বনির পরিবর্তন শেষ হলে চমৎকার নত্যবৎ সত্যবিধান, তারপরে সন্ধি, তারপরে পুরুষ স্ত্রীবাচক শব্দ, এবং এইগুলো ধারাবাহিক খুব চমৎকার আলোচনা হবে আমার বিশ্বাস, এবং তোমাদের অনেক উপকারে আসবে। আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না। যে যেখানে থাকো, বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে, রংপুর অনলাইন স্কুল কর্তৃপক্ষের জন্য দোয়া করবে, যাতে আমরা সবাই ভালো থেকে আমাদের এই কর্ম পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি, আমাদের রুটিন কর্মগুলো যাতে আমরা ঠিকঠাকভাবে চালাতে পারি, সেই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ। বাড়িতেই থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।